রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত তার নিজস্ব এখতিয়ার, সরকারের কিছুই করার নেই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। লন্ডনে হাসিনার সাথে ফোন আলাপের বিষয়ে জানা নেই। মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে শহীদ জিয়া হত্যা মামলার আসামি মোজাফফরকে। 2 দিন জিজ্ঞাসাবাদের অনুমতি। বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতে লাল ফিতার দৌরাত্ম্য দূর করেছে সরকার বললেন প্রধানমন্ত্রী। 2034 সালের মধ্যে ট্রিলিয়ন অর্থনীতির প্রত্যাশা। তীব্র গ্যাস সংকটে বিপর্যস্ত নগর জীবন, বাসাবাড়িতে জ্বলছে না চুলা, বিপাকে চালকরা। কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর চেষ্টা চলছে, অভিযোগ গ্রাহকদের। দেখছিলেন সংবাদ শিরোনাম। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, স্বাস্থ্যগত বা যে কোনো কারণে রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারেন, এখানে সরকারের কিছুই করার নেই। পদত্যাগ করতে চাইলে তিনি সাংবিধানিকভাবে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন। অর্থ মন্ত্রণালয়ে কক্সবাজার নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুঞ্জন তো গুঞ্জনই, সেটি ঘটনা হলে সরকার দেখবে। স্বাস্থ্যগত কিংবা অন্য কোনো কারণে রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সাংবিধানিকভাবে সেই সুযোগ আছে, কিন্তু পদত্যাগের বিষয়ে সরকার এখনো কিছুই জানে না। এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই। বিদেশে চিকিৎসা নেওয়ার সময় শেখ হাসিনার সাথে রাষ্ট্রপতির ফোনে কথা হয়েছে কিনা বিভিন্ন মহলে এ নিয়ে নানা গুঞ্জনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। সালাউদ্দিন আহমদ জানান, কক্সবাজারকে পর্যটন হাব, আন্তর্জাতিক রিজিওনাল এবং ক্ষেত্র বিশেষে কমার্শিয়াল হাব হিসেবে গড়ে তোলা হবে। একটি পর্যায়ে কক্সবাজারকে হয়তো সিটি কর্পোরেশনে উন্নীত করা হতে পারে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে ইনি পদত্যাগ করতে চাইলে অথবা স্বাস্থ্যগত কারণে যে কোনো কারণে চাইলে তার সেটা অপশন আছে, কিন্তু আমরা তো জানি না। সরকারের কোনো পদক্ষেপ নাই এখানে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি। আমিও এগুলো পত্রিকায় শুনছি। আর তিনি যদি পদত্যাগ করতে চান সাংবিধানিকভাবে সেটা মাননীয় স্পিকার বরাবর পদত্যাগপত্র দিতে হয়, এইটুকু নিয়ম আছে। 24 জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ফেনীতে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার দেখিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে 2 দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। এদিকে জুলাই গণহত্যায় সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিষ্পত্তির দাবিতে চিফ প্রসিকিউটরের কাছে স্মারকলিপি জমা দিয়েছে 11 দলীয় ঐক্য। মেজবা রহমানের রিপোর্ট। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে অভিযুক্ত হয়ে দীর্ঘ 45 বছর পলাতক থাকার পর গত 15 জুলাই গ্রেপ্তার করা হয় সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে। বৃহস্পতিবার তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলে মানবতাবিরোধী অপরাধ সংশ্লিষ্টতায় গ্রেপ্তার দেখিয়ে সাবেক এই সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। সেই সাথে 2 দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদউদ্দিন চৌধুরীর সঙ্গে মোজাফফর হোসেনের নিয়মিত যোগাযোগ ছিল। এমনকি জুলাই হত্যাকাণ্ডের অনেক পরিকল্পনা বাস্তবায়নের সঙ্গেও জড়িত ছিলেন মোজাফফর। গত জুলাই আন্দোলনে যখন মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হচ্ছিল, সেই সময় মাসুদউদ্দিন চৌধুরী এবং সেই মোজাফফরের মধ্যে অনেকবার কথোপকথন হয়েছে এবং আমরা তথ্য পাচ্ছি যে তিনি এই ফ্যাসিস্ট সরকারের আমলে বহুবার আমাদের পার্শ্ববর্তী দেশে উনি যাতায়াত করেছেন। বাংলাদেশে এসে তিনি আত্মগোপনে থেকে এই মানবতা বিরোধী অপরাধে মাসুদউদ্দিন চৌধুরী সহ সরকারের সাথে তার একটা সংশ্লিষ্টতা ছিল। এদিকে জুলাই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে মানববন্ধন শেষে চিফ প্রসিকিউটরের কাছে স্মারকলিপি জমা দিয়েছে 11 দলীয় ঐক্য। এ সময় 1 বছরের মধ্যে জুলাই হত্যাকাণ্ডের সকল মামলার তদন্ত ও বিচার শেষ হবে বলে আশা ব্যক্ত করেন চিফ প্রসিকিউটর। জুলাই আন্দোলনের শহীদদের বা ওই মামলাগুলোকে আমরা প্রাধান্য দিয়ে আমরা তদন্ত কাজ শেষ করার চেষ্টা করছি। আমার আশাবাদটা আমি ব্যক্ত করেছি যে আগামী 1 বছরের মধ্যে আমরা চেষ্টা করছি যে যাতে জুলাইয়ের সম্পর্কিত যে মানবতা বিরোধী অপরাধগুলো হয়েছে সেটা আমরা যে কোনো মূল্যে আমরা ইনভেস্টিগেশন শেষ করব এবং বিচারের সম্মুখীন আমরা করব। চিফ প্রসিকিউটর জানান, আগামী 27 জুলাই মতিঝিল শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করবে প্রসিকিউশন। এখানে ফেরত যাবেন। মেজবা রহমান, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার চায় বিনিয়োগকারীরা বাংলাদেশে আসুক, নতুন উদ্যোগ নিক এবং
ব্যবসা প্রসারিত করুক। দেশীয় উদ্যোক্তা হোক কিংবা বিদেশি বিনিয়োগকারী বাংলাদেশে মূলধন বিনিয়োগ করলে সরকারও তার সময়, প্রাতিষ্ঠানিক সহযোগিতা আর সময় উপযোগী নীতিমালার মাধ্যমে পাশে থাকবে। জানান, এটি আশ্বাস নয়, এটি সরকারের সুনির্দিষ্ট অঙ্গীকার। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। বাংলাদেশে কর্মসংস্থান ও সমৃদ্ধির জন্য বিদেশি বিনিয়োগ ত্বরান্বিত করার উদ্যোগের অংশ হিসেবে ফিকি এফডিআই কনফারেন্স হয়েছে ঢাকায়। ড্রাইভিং ফরেন ইনভেস্টমেন্ট ফর জবস অ্যান্ড প্রসপারিটি ইন বাংলাদেশ শীর্ষক আন্তর্জাতিক এই সম্মেলন ও ইনভেস্টর্স এক্সপোতে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলন ও এক্সপো অনুষ্ঠান শুরুর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ইনভেস্টর এক্সপো পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করেন। ব্যবসায় সফলতার জন্য সরকারের ব্যবসায়ী নীতিও গুরুত্বপূর্ণ বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশে অনেক চ্যালেঞ্জ আছে, একই সঙ্গে আছে সামর্থ্য। The new forward-looking BNP government wants your companies to invest and expand in Bangladesh. Whether you are a local entrepreneur or a foreign investor. When you invest in Bangladesh, our government will invest in you through our time, support and policies. This is a commitment we will try our best to keep, inshallah. প্রধানমন্ত্রী জানান, সরকারের মূল লক্ষ্য হলো একটি সুনির্দিষ্ট নিয়ম ভিত্তিক বিশ্ব অর্থনীতির সাথে যুক্ত এবং বেসরকারি খাতের গতিশীলতায় পরিচালিত অর্থনীতি গড়ে তোলা। Their message was clear. Bangladesh needs stronger legal protection for investment, modern regulatory framework, simpler tax system, easier profit repatriation, deeper capital market and better infrastructure, of course. ঢাকার এই আন্তর্জাতিক সম্মেলনে নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, কূটনীতিক, উন্নয়ন সহযোগী, বহুজাতিক কোম্পানির নির্বাহী কর্মকর্তা, বিনিয়োগকারী ও ব্যবসায়িক নেতারা উপস্থিত ছিলেন। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। And privileged to join. জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান বলেছেন, সবার স্বাস্থ্যই গুরুত্বপূর্ণ। অসুস্থ মানুষকে সুস্থ করার মধ্যেই চিকিৎসকদের জীবনের সার্থকতা ও সফলতা। যদিও দেশে চিকিৎসা এখনও দারিদ্র্যের অন্যতম কারণ। হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষাক্ষেত্রে সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। অসুস্থ মানুষকে সুস্থ করার মধ্যেই আপনাদের আত্মত্যাগ, আত্মতৃপ্তি, জীবনের সার্থকতা, জীবনের সফলতা। বাংলাদেশে চিকিৎসক ও রোগীর অনুপাত 0.83 বনাম 1000, অর্থাৎ প্রতি একজন ডাক্তারকে দেখতে হয় 1200 থেকে 18 জন অসুস্থ দেশবাসীকে। গ্রামাঞ্চলে এই অনুপাত আরো ভিন্নতর। চিকিৎসা এখনো দারিদ্র্যের অন্যতম কারণ। আপনাদের দিকেই তাকিয়ে আছে বাংলাদেশ। আগামীর বাংলাদেশে যেন কোনো রোগাক্রান্ত গ্রামবাসী চিকিৎসার অভাবে প্রাণ না হারায়, কারণ এভরিওয়ানস হেলথ ম্যাটার্স। সবার স্বাস্থ্যই গুরুত্বপূর্ণ। শুধু বহিষ্কারের ভিত্তিতে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত নয়, সংসদ সিদ্ধান্ত জানতে চাইলে শুনানির পর বিষয়টি নিষ্পত্তি করা হবে, জানিয়েছেন নির্বাচন কমিশনার রহমানুল মাসুদ। নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হয় বুধবার সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করে জামাতে ইসলামী। এতে গাজী নজরুল ইসলামের এমপি পদ থাকা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে এখনই এই নিয়ে কোনো সিদ্ধান্ত নিচ্ছে না নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ বলেছেন, কেবল দলীয় বহিষ্কারের কারণে আইন অনুযায়ী সংসদ সদস্যের পদ স্বয়ংক্রিয়ভাবে শূন্য হয় না। এই বিষয়ে জাতীয় সংসদের স্পিকার বা সংসদের পক্ষ থেকে সিদ্ধান্ত বা মতামত চাওয়া হলে নির্বাচন কমিশন উভয় পক্ষের বক্তব্য শুনে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। উনি যদি দলের থেকে পদত্যাগ করে, বা এখানে আইনে বলা আছে দলের থেকে পদত্যাগ করা, এখন উনি পদত্যাগ করেন নাই, ওনাকে এক্সপেল করছে। তো এক্সপানশন পদত্যাগের মধ্যে আসে কিনা এটা একটা বিশ্লেষণের বিষয়, কন্ট্রোভার্সিয়াল একটা বিষয়।
যদি এই ধরনের কিছু আমাদের কাছে আসে তাহলে তখন আমরা এটার উপর আমাদের নির্বাচন কমিশন তার সিদ্ধান্ত জানাবে এবং সেই জিনিসটা আসতে হবে পার্লামেন্ট থেকে। কোনো পার্টির মধ্যে থাকলে আমার যতদূর মনে পড়ে, আমি যতদূর বুঝি, নির্বাচন কমিশনের এর উপর খুব একটা করণীয় নেই। মরাল টার্পিচুটের জন্য যদি কেউ শাস্তিপ্রাপ্ত হন তাহলে তিনি বাড়িতে হবেন। তো তিনি তো এখন তো ওইভাবে বাড়িতে হন নাই, তার শাস্তি হয় নাই। কাজে এটার জন্য নির্বাচন কমিশনের কিছু করণীয় আছে বলে আমার মনে হয় না। গ্যাস সংকটে স্থবির হয়ে পড়েছে নগর জীবন। বাসাবাড়িতে চুলা জ্বলছে না, বিকল্প হিসেবে ব্যবহার করা হচ্ছে সিলিন্ডার ও লাকড়ির চুলা। একই সঙ্গে সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের অভাবে বিপাকে চালকরা। তাদের অভিযোগ, কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর চেষ্টা চলছে। তবে সংশ্লিষ্টদের দাবি, সরবরাহ কম থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইনামুল হাবিবের ক্যামেরায় ওমর ফারুকের রিপোর্ট। নগর জীবনের ব্যস্ত ছন্দে যেন হঠাৎ নেমে এসেছে অদৃশ্য এক স্থবিরতা। যে গ্যাসে জ্বলত সংসারের চুলা, যে গ্যাসে চলত হাজারো মানুষের জীবিকার চাকা, সে গ্যাসের সংকট কেড়ে নিচ্ছে স্বাভাবিক জীবনের নিশ্চয়তা। সংকটের আগুন ছড়িয়ে পড়েছে ঘরের রান্নাঘরেও। রাজধানীর বাসাবাড়িতেও নেই গ্যাসের দেখা। কেউ কেউ বাধ্য হয়েই ফ্ল্যাট বাসাতেই বেছে নিচ্ছেন লাকড়ির চুলা কিংবা সিলিন্ডার গ্যাস। পরিবারের সদস্যদের খাবার নিয়ে দুশ্চিন্তায় সময় কাটছে গৃহিণীদের। একটা জ্বলাই নিবেলাম, এই দেখেন তাও নাই, দেখছেন কোনো গ্যাসই নাই। মানে এত পরিস্থিতিতে আমরা বসবাস করতেছি যে যেরকম পানি উঠে সেরকম গ্যাস নেওয়া, কারেন্ট নেওয়া, মানে সব দিক দিয়ে আমরা একটা যন্ত্রণা আছি। তো আমাদের সিলিন্ডার কিনতে হতেছে, সিলিন্ডারের যে ইউজ পরিমাণ খরচ, আসলে আমরা সেটা মানে ছেলে মেয়েদের খরচ করে পাচ্ছি না। আমরা খুবই সংকটের মধ্যে আছি। হোটেলেও খাবার বন্ধ হয়ে যায় নাই, তাহলে আমরা কিনা খাই মরবো। আর মুড়ি চিরা কতদিন খাওয়া যাবে, আর রুটি কতদিন খাওয়া যাবে? তখন আমাদের গ্রামে যাইতেব বাসা ছেড়া। গাড়ির চাকা থেমে গেলেও থেমে নেই জীবনের হিসাব। আয়না থাকলেও মালিকের জমা ঠিকই দিতে হচ্ছে। হাতে টাকা নেই, অথচ অপেক্ষা করছে বাজারের ব্যাগ, সন্তানের স্কুলের খরচ, পরিবারের প্রয়োজন। গ্যাস না নিয়ে যায় যদি গ্যারেজে যায় তাহলে জমা দেওয়া লাগে 1130 টাকা, 1150 টাকা। 2 দিন ধরে কোনো বেতন পাই না, বাসায় কোনো বাজার নাই, খুব কষ্ট আছি। বউ বাচ্চা মা বাবা আছে, আমরা তাদেরকে যে কিছু ফ্যামিলির ভিতরে রুজি রোজগার করে দিব তাও পারতেছি না। চালকদের অভিযোগ, কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। তবে পাম্প সংশ্লিষ্টদের দাবি, সরবরাহ লাইনে পর্যাপ্ত গ্যাস না থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এখন গ্যাস পাই না, কে লেগে কারণটা কি? এখন গ্যাস গেল কোথায়? দীর্ঘ 17 বছর আগেও তো গ্যাস আসছিল। 50 টাকা, 80 টাকা, 70 টাকা, 100 টাকা গ্যাস ঢুকার গ্যাস নেই। এইরকম সিন্ডিকেট তৈরি হয়েছে গ্যাস পাম্পে। পাম্পওয়ালারা বলছে ভাই লাইনে গ্যাস নেই, গ্যাস দেওয়া যাবে না। 90% গ্যাস পাম্পই বন্ধ। সরবরাহ নাই বলতে গেলেই চলে, একেবারে নাই। রাত্রি গ্যাস থাকে না, সারা রাত্র লাইন আর লাইন। গ্যাস সংকট এখন শুধু জ্বালানি সংকট নয়, এটি মানুষের জীবন জীবিকার সংকট। চাকার গতি থেমে যাচ্ছে, নিভে যাচ্ছে চুলার আগুন, বাড়ছে অতিরিক্ত খরচ আর অনিশ্চয়তা। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করা না গেলে এই সংকট আরও ভয়াবহ রূপ নেবে বলে আশঙ্কা করছেন ভুক্তভোগীরা। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা। চট্টগ্রামে বন্যার কারণে সপ্তাহ জুড়ে পানিবন্দী ছিল সাতকানিয়া উপজেলার কয়েক হাজার পরিবার। অভিযোগ উঠেছে, সরকারি বেসরকারি কোনো ত্রাণই ঠিকমতো পায়নি পরিবারগুলো। দুর্গত অনেক এলাকাতেই সময় মতো পৌঁছায়নি কোনো ধরনের ত্রাণ সেবা। তবে প্রশাসনের দাবি, পানি নেমে যাওয়ার পর জোরদার করা হয়েছে ত্রাণ সহায়তা। চট্টগ্রাম থেকে শাহেদা পিয়ার রিপোর্ট। গত সপ্তাহে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় ভয়াবহ বন্যা দেখা দেয়। ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি উপজেলা। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে সাতকানিয়া উপজেলায়। অসংখ্য মানুষের সপ্তাহের বেশি সময় কেটেছে পানিবন্দী অবস্থায়। ভুক্তভোগীদের অভিযোগ, সরকারি বা বেসরকারি কোনো ত্রাণ সহায়তায় ঠিকমতো পাননি তারা। সরকারিভাবে ত্রাণ পৌঁছানোর দাবি করা হলেও ভুক্তভোগীরা বলছে, চিকিৎসা সেবা তো দূরের কথা, শুকনো খাবার ও ওষুধের কিছুই পাননি তারা। রান্নাঘর পরে গিয়ে সবকিছু ভাঙি গিয়ে গই, আর কিছু না ভাই, সরকার তো সাহায্য। এখনো পর্যন্ত কোনো সরকারি ত্রাণ সামগ্রী এখনো আমাদের কাছে পৌঁছায়নি। রান্ধি পারে হাইবার পাও গিয়ে দনাই আতুন গরদ দনাই টাকা বাসল পর্যন্ত না ভাই ভাই যে সহিত হনো মুড়িদ না ভাই 5 দিন পানি বন্ধ করতে পারি না পারি, কষ্ট কি বাত রান্না করে কিন্তু কিছু আইন না পারি মানে।
বন্যার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় অনেক দুর্গত এলাকায় ত্রাণ পাঠানো যায়নি বলে জানিয়েছে প্রশাসন। তবে পানি কমায় ত্রাণ সহায়তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রোড কানেক্টিভিটি লাগবে। আপনি নৌকা করে যাবেন, একটা জায়গায় গিয়ে দেখা যাবে উঁচু জায়গা, নৌকা যাচ্ছে না। আবার আপনি গাড়ি করে যাবেন, দেখা যাবে গাড়ি যাচ্ছে না, এক জায়গায় আবার যাচ্ছে। তো আমাদের এখন যে পানিটা কমে গেছে, এখন হলো যে আমরা একদম সর্বাত্মক আমাদের যারা স্বেচ্ছাসেবী আছে, আমাদের যারা ইউনিয়ন পরিষদের মেম্বার আছে, তারা সবাই ঝাঁপাই করছে এখন। তবে এ দাবির সাথে একমত নন স্থানীয় জনপ্রতিনিধিরা। স্থায়ী বাসিন্দারা হচ্ছে ছঙ্গ নদীর পারে, ওরা ক্ষয়ক্ষতি বেশি হয়ে গেছে, 5 দিন ধরে পানি বন্দি ছিল, তখন ওনাদেরকে কোনো ত্রাণ আমরা শুকনো খাবার দিতে পারিনি। উপজেলা নির্বাহী অফিসের থেকে যে 500 প্যাকেট শুকনো খাবার দেওয়ার কথা ছিল বা দেয়, ওইভাবে পানিবন্দি অসহায় মানুষের জন্য ওই ত্রাণ আমরা শুকনো খাবার পানি পর্যন্ত পাই নাই। শিগগিরই বন্যা দুর্গতদের কাছে পৌঁছাবে ত্রাণ সহায়তা, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। শাহিদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। চট্টগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলায় এনসিপির এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে মহানগরীর হালিশহর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আফতাব মজুমদার জয় চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটির সদস্য। চান্দগাঁও থানার ওসি জসিমউদ্দিন জানান, গত 19 জুলাই একটি বেসরকারি কলেজের ওই ছাত্রী জয়ের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। মামলায় বলা হয়, মাস তিনেক আগে ফেসবুকের মাধ্যমে এনসিপি নেতা আফতাবের সঙ্গে তার পরিচয় হয়। যোগাযোগের এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কলেজ ছাত্রীর অভিযোগ, গত 14 জুলাই বিয়ের কথা বলে তাকে বাসা থেকে নিয়ে যায় জয়। এরপর চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় একটি আবাসিক হোটেলে নিয়ে শারীরিক সম্পর্ক করে। ছাত্রীটি বিয়ের জন্য অনুরোধ করলে জয় তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। সাভারে 9 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয়রা জানান, বুধবার গভীর রাতে বেদেপাড়া 3 রাস্তার মোড়ে 9 বছরের শিশুকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে ওলান নামের এক ব্যক্তি। পরে শিশুটি চিৎকার করলে এলাকাবাসী তাকে আটক করে। এক পর্যায়ে গণপিটুনি দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়। শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। এ বিষয়ে সাভার মডেল থানার ওসি তদন্ত নূর মোহাম্মদ জানান, ভুক্তভোগী পরিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে আবারও কয়েকজনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভোরে জীবননগর সীমান্তের ওপারে ভারতের পাটোয়ারি সীমান্ত এলাকা দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। তাদের মধ্যে খুলনার 2 ভাই আমিনুর রহমান ও খলিলুর রহমানকে শহরের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে দেখা যায়। 2 বছর আগে কাজের সন্ধানে ভারত গিয়েছিলেন এই 2 ভাই। তারা জানান, সকালে 7 জনকে পুশিন করেছে বিএসএফ। বাংলাদেশে ঢোকার সময় বিজেপি বা পুলিশের সাথে দেখা হয়নি তাদের। তবে পুশিন হয়ে আসা বাকিরা কোথায় গেছেন সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। মহেশপুর 58 বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, পুশিন সংক্রান্ত কোনো তথ্য বিজিবির কাছে নেই। টানা 107 ঘন্টা মিনিট খোলা রাখার পর অবশেষে বন্ধ করা হয়েছে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়েলের 16টি জলকপাট। কাপ্তাই লেকের পানির উচ্চতা স্বাভাবিক পর্যায়ে নেমে আসায় বুধবার রাত 11টায় সবকটি জলকপাট বন্ধের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এর আগে গত 18 জুলাই লেকের পানির উচ্চতা 104 ফুটের কাছাকাছি পৌঁছে বিপদসীমা স্পর্শ করায় একযোগে 6 ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছিল সবগুলো জলকপাট। এতে প্রতি সেকেন্ডে প্রায় 9000 কিউসেক পানি কর্ণফুলী নদীতে গিয়ে পড়ে। বর্তমানে কাপ্তাই লেকের পানির উচ্চতা 103.26 ফুটে অবস্থান করছে। তবে জলকপাট বন্ধ হলেও কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের 5টি ইউনিট থেকে গড়ে 220 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রয়েছে। বগুড়ায় প্রতিপক্ষের হামলায় আতিকুর রহমান সাগর নামে এক স্বেচ্ছাসেবক দলকর্মী নিহত হয়েছেন। বুধবার গভীর রাতে বগুড়া সদর উপজেলার চালিতাবাড়ি এলাকায় তার শ্বশুর বাড়ির সামনে সাগরকে হত্যা করা হয়। নিহত সাগরের বাড়ি সদর উপজেলার 5 বাড়িয়া গ্রামে। তিনি স্থানীয় স্বেচ্ছাসেবক দলের একজন সক্রিয় কর্মী বলে জানা গেছে। পুলিশ জানায়, গভীর রাতে দুর্বৃত্তরা আতিকুর রহমান সাগরকে ধারালো চাকু দিয়ে এলোপাতাড়ি জখম করে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জেরে সাগরের আপন চাচাতো ভাই জিলহাজ ও তার লোকজন এই হত্যাকাণ্ড করেছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে একাধিক টিম কাজ করছে বলে জানিয়েছে পুলিশ। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে ডেস্ক রিপোর্ট। খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীনিবাসের ওয়াশরুমে গোপন ভিডিও ধারণের ঘটনার প্রতিবাদে সমাবেশ হয়েছে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে এতে অংশ নেন সাধারণ শিক্ষার্থীরা জানান, এই ঘটনায় জড়িত ক্যান্টন কর্মী রেজাউলকে গণধোলাই দেয় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অর্থের বিনিময়ে গোপন ভিডিও বিক্রির কথাও স্বীকার করেছে রেজাউল।
24শে অভ্যুত্থানে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় দায়ের করা মামলার চার্জশিট থেকে আওয়ামী লীগ নেতাদের নাম বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন হয়েছে দিনাজপুরের ঘোড়াঘাটে। সকালে ঘোড়াঘাট থানার সামনে এতে উপস্থিত ছিলেন স্থানীয় ও বিএনপির নেতাকর্মীরা। মৌলভীবাজারে বিজিবি ও র্যাবের যৌথ অভিযানে ৩.৫ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আতাউর রহমান সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। রংপুরের শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান কারমাইকেল কলেজের উন্নয়ন কার্যক্রম ২৮ জুলাইয়ের মধ্যে দৃশ্যমান না হলে কঠোর কর্মসূচি করে তোলার হুঁশিয়ারি দিয়েছে শিক্ষার্থীরা। দুপুরে কলেজের প্রধান ফটকের সামনে এক সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলার উদ্বোধন হয়েছে খাগড়াছড়িতে। সকালে টাউন হল প্রাঙ্গণে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে ঘুরে পুনরায় টাউন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এদিকে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা হয়েছে রাঙ্গামাটিতে। শহরের কুমার সমিত রায় জিমনেশিয়াম মাঠ প্রাঙ্গণে মেলার উদ্বোধন করা হয়। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা হয়েছে সাভারে। পৌর ছাত্রদলের উদ্যোগে এতে সভাপতিত্ব করেন বিএনপি নেতা মোহাম্মদ আলী খান। প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন খোরশেদ আলম। সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের শাস্তি ও পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ ও সমাবেশ হয়েছে। সকাল থেকে শ্যামনগর উপজেলার কাশিমারি, নূরনগর সহ কৈখালীতে এই কর্মসূচিতে অংশ নেন সর্বস্তরের মানুষ। মৎস্য সুরক্ষা যৌথ অভিযান চালানো হয়েছে ঝালকাঠিতে। সদর উপজেলার বাসান্ডা নদীতে এই অভিযানে প্রায় ২.৫ লাখ টাকার মূল্যের অবৈধ জাল জব্দ করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ গুপ্তা মেহনাজ ও উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইয়েদা। চট্টগ্রামে এসএসসি ৯১ ব্যাচের ৩য় বর্ষপূর্তি ও মিলন মেলা ২০২৬ উপলক্ষে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। নগরীর স্টেডিয়াম মার্কেটের নিজস্ব কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করা হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরো একবার জানিয়ে। রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত তার নিজস্ব এখতিয়ার, সরকারের কিছুই করার নেই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। লন্ডনে হাসিনার সাথে ফোন আলাপের বিষয়ে জানা নেই। মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে শহীদ জিয়া হত্যা মামলার আসামি মোজাফফরকে। 2 দিন জিজ্ঞাসাবাদের অনুমতি। বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতে লাল ফিতার দৌরাত্ম্য দূর করেছে সরকার বললেন প্রধানমন্ত্রী। 2034 সালের মধ্যে ট্রিলিয়ন অর্থনীতির প্রত্যাশা। তীব্র গ্যাস সংকটে বিপর্যস্ত নগর জীবন, বাসাবাড়িতে জ্বলছে না চুলা, বিপাকে চালকরা। কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর চেষ্টা চলছে, অভিযোগ গ্রাহকদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।